সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজের এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে, আমেরিকা গোপনে মধ্যপ্রাচ্যে সেনা, বিশেষ করে বিমান বাহিনীর সদস্যদের বাড়াচ্ছে। এর মূল পরিকল্পনা হচ্ছে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে, এবং এই পরিকল্পনার আওতায় মধ্যপ্রাচ্যে বিভিন্ন দূতাবাসে খুব কম সংখ্যক লোক নিয়ে কোনো রকম কাজ চালিয়ে নিচ্ছে আমেরিকা। মূল টার্গেট ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ করা। এপাশে আমেরিকার সম্ভাব্য এই পরিকল্পনার বিরুদ্ধে ইরান কি করবে তার জবাব দিয়েছেন সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাসুল সানাই রাদ। তিনি বলেছেন, আমেরিকা যদি নতুন করে যুদ্ধ শুরু করে ইরানের বিরুদ্ধে, তাহলে ইরান আগের চেয়ে আগ্রাসীভাবে জবাব দিবে। তার মানে, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, ইরান এই রকমের প্রিপারেশন নিয়েছে যে আমেরিকা যেভাবে যুদ্ধ করবে, এবার ইরান হয়তো সেইভাবেই জবাব দেবে, অর্থাৎ প্রচন্ড রকমের আগ্রাসীমূলক জবাব হবে। ইরানের এই জবাবে মার্কিন সেনাদের অনেকেরই প্রাণহানি ঘটতে পারে, আগে যেটা ঘটেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলা আছে এবং আমেরিকার নিয়ন্ত্রণে আছে বলে যে দাবি করেছেন, তাকে ডাহা মিথ্যা কথা, মিথ্যা দাবি বলে উল্লেখ করেছে ইরানের সামরিক বাহিনী। এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে আছে এবং ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। এই নিয়ন্ত্রণ কখনোই আমেরিকার হাতে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, এবং হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে যাবে না। শুধু তাই নয়, ইরান এই কথার উপরেই দৃঢ় এবং অবিচল আছে যে হরমুজ প্রণালী তখনই খুলবে যখন ইরানের সমস্ত দাবি আমেরিকা মেনে নেবে। এদিকে ইসলামাবাদ সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে গত 17 জুন যে 2 মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা কিন্তু আগামী রোববার শেষ হবে। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কি দুই পক্ষ আবার অনেক বড় যুদ্ধে লিপ্ত হতে পারে? এমন আশঙ্কা তো আছেই। এই আশঙ্কাকে সামনে রেখে পাকিস্তানের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু করা হয়েছে, এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তিনি কিন্তু অলরেডি ইরান সফর করেছেন। ইরানের পক্ষ থেকে কি বার্তা তিনি পেয়েছেন এবং তিনি কি বার্তা দিয়েছেন, সে কথা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে আমাদের সামনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে কি অনেক বড় রকমের একটা সংঘাত হতে যাচ্ছে? এ প্রসঙ্গেই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যেন আগের চেয়ে বড় ভুল না করে। আগের চেয়ে বড় ভুলটাই বা কি? সুপ্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। আশা করি আলোচনা ভালো লাগবে, এবং আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন এই চ্যানেলটিকে তরতর করে সামনে এগিয়ে যেতে নিশ্চয়ই সহযোগিতা করবে। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনের গবেষক মাইকেল স্টিফেন তিনি আল জাজিরাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিজয় খুঁজছেন। তিনি নিজেকে বা আমেরিকাকে বিজয়ী ঘোষণা করার চেষ্টা করছেন এবং যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করছেন, কিন্তু সেই পথ তিনি খুঁজে পাচ্ছেন না। বাট সেই পথ হয়তো তিনি খুঁজে বের করতে চান, এবং এই পথ খুঁজে বের করার চেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে সেনা, বিশেষ করে বিমান বাহিনীর সদস্যদের আনা শুরু করেছে। অর্থাৎ বিমান বাহিনীর সদস্যদেরকে তিনি আবার মধ্যপ্রাচ্য অঞ্চলে জড়ো করছেন। কেন তিনি জড়ো করছেন? মোটেই শান্তি সমাবেশের জন্য তিনি মার্কিন বিমান বাহিনীর সদস্যদের জড়ো করছেন না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফন্দি ফিকির, কৌশল, চেষ্টা, হিকমত, পরিকল্পনা যাই বলেন তা সবই করছেন। একবার এক এক রকমের চেষ্টা তদবির করে বড় একটা আঘাত আনতে চাইছেন ইরানের উপর তিনি, যাতে বড় আঘাতের মাধ্যমে ইরানকে একেবারে ধসিয়ে দিয়ে তিনি বিজয় ঘোষণা করতে পারেন। এই যে দেখো, আমরা ইরানের বিরুদ্ধে বিজয় হয়েছি এবং আমরা বিজয়ী শক্তি, আমরা যুদ্ধের অবসান ঘটালাম। এইরকম চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের। এই রকমের চেষ্টা প্রচেষ্টা এবং এই রকমের প্ল্যান বা তার কৌশল, তার চালাকি, চতুরতা যাই বলেন না কেন, সবকিছুই অনেক বিশ্লেষকের
নজরে আছে এবং আমার মতো ছোটোখাটো বিশ্লেষকও তা বুঝতে পারছেন। আমি অনেকবারই বলেছি তিনি সহজে পরাজয় মেনে নেবেন না। কিভাবে আমেরিকাকে বিজয়ী ঘোষণা করা যায় তিনি সেই চেষ্টাই করছেন। এখন রয়্যাল ইউনাইটেড ইনস্টিটিউশনের গবেষক মাইকেল স্টিফেন এই কথা কিন্তু তিনি এখন বলছেন। ডোনাল্ড ট্রাম্প কোথায় আটকে গেছেন? ডোনাল্ড ট্রাম্প মূলত এই মুহূর্তে আটকে গেছেন হরমুজ প্রণালীতে। কোথায় তার পরমাণু কর্মসূচি বন্ধ করা, কোথায় ইরানের সরকার পরিবর্তন, কোথায় অন্য কিছু। এখন তিনি সবচেয়ে বড় বিপদে পড়েছেন হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী এমনভাবে চেপে ধরেছে ইরান যে সারা বিশ্বের অর্থনীতির চাকা এখন বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি। এটা না যুদ্ধ করে খুলতে পারছেন ডোনাল্ড ট্রাম্প, না পরাজয় মেনে নিয়ে তিনি মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে পারছেন। এই অবস্থায় সবচেয়ে জটিল সংকটে পড়েছেন তিনি। কারণ পরমাণু কর্মসূচি বন্ধ করার সাথে ইরানের এবং আমেরিকার যে প্রশ্নটা ছিল সেটা হলো যুদ্ধ, পরমাণু স্থাপনায় হামলা করা, ইরানি কর্মকর্তাদেরকে হত্যা করা বা পরমাণু কর্মসূচি বন্ধের জন্য বিভিন্ন রকমের নাশকতামূলক কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি পরিচালনা করা। কিন্তু হরমুজ প্রণালী এমন এক বিষয় যেখানে যুদ্ধ করলেও বিপদ, না করলেও বিপদ। যুদ্ধ করলে পরিস্থিতি আরো খারাপ হবে, যুদ্ধ না করলে আমেরিকাকে পরাজয় মেনে নিয়ে সরে যেতে হবে। এর কোনোটাই আমেরিকার জন্য স্বস্তিদায়ক নয়। এই বিপদ থেকে মুক্তির কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। এরই মধ্যে তিনি কিন্তু মেইলে জানিয়েছিলেন যে ইরানকে পরাজিত করার জন্য অপ্রচলিত পথ পদ্ধতি কি, হয়তো তিনি এখনো সেই পথের সন্ধান পাননি। আমার মনে হয় যে তিনি এত সহজে পথের সন্ধান পাবেনও না। আমেরিকা যদি গোপনে গোপনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয় এবং এত এত সেনা নতুন করে জমা করে, জড়ো করে মধ্যপ্রাচ্যে, এবং বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন দূতাবাস আছে তার প্রত্যেকটা দূতাবাসে একদম মিনিমাম স্টাফদের দিয়ে কোনো রকম চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মূল টার্গেটটা কি? এর মূল টার্গেটটা হচ্ছে ইরানের সাথে প্রচন্ড রকমের একটা বড় রকমের যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইরান তো চোখ বন্ধ করে এবার হামলা চালাবে, প্রতিরোধ করবে, প্রতিশোধ দেবে। এটা ইরানের পক্ষ থেকে ঘোষণায় দেওয়া হয়েছে। অতএব মার্কিন দূতাবাসগুলো আর মোটেই নিরাপদ থাকবে না, কারণ এবার অল আউট ওয়ার হবে, সর্বাত্মক যুদ্ধ হবে। যদি ব্যাপারটা তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাসগুলোর কর্মীরাও কিন্তু নিরাপদ থাকবে না, তারাও মারা যাবে। এই রকমের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা এড়ানোর জন্য মার্কিন দূতাবাসগুলোর কর্মী অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে, খালি করা হয়েছে। কিন্তু নতুন করে আবার বিমান বাহিনীর লোকজনকে আনা হচ্ছে, কারণ ইরানের উপর প্রচন্ড রকমের বিমান হামলা চালাবে। এটা হলো তাদের মূল পরিকল্পনা। ব্যাপারটা যদি তাই হয় তাহলে ইরান কি করবে? ইরানের পরিকল্পনা সম্পর্কে দুইজন ব্যক্তি কথা বলেছেন। একজন হচ্ছেন তেহরান অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির প্রফেসর, আর একজন হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাসুল সানাই রাদ। আগে আমি ইউনিভার্সিটির প্রফেসরের বক্তব্যটা কি সেটা বলে আসি। তেহরান অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির প্রফেসর তিনি আল জাজিরাকে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ, তিনি কখনো পরাজয় স্বীকার করতে চান না, পরাজয় স্বীকার করতে মোটেই প্রস্তুত নন। কিন্তু ইরানের সাথে যে ঘটনা ঘটেছে এই কয়েকদিনের যুদ্ধে, তাতে আমেরিকা বেসিক্যালি পরাজিত হয়েছে। এই জায়গা থেকে তিনি যুদ্ধ বন্ধও করতে চান, নিজে বিজয়ীও হতে চান, ইরানকে আমেরিকাকে বিজয়ী ঘোষণাও করতে চান। এই অবস্থা থেকে বের হওয়ার তিনি পথ খুঁজছেন, এবং পথ খোঁজার একমাত্র পথ হচ্ছে ইরানের উপর আচমকা হঠাৎ করে আকস্মিকভাবে বড় রকমের হামলা চালানো, এবং এই হামলার মধ্য দিয়ে চট করে আমেরিকা এখান থেকে সরে যাবে এবং বলবে যে আমরা বিজয়ী হয়ে গেছি। বাট সেটা খুব সহজ হবে না। এমনকি যে হরমুজ উন্মুক্ত করার জন্য, খোলার জন্য ডোনাল্ড ট্রাম্প এত চেষ্টা চালাচ্ছেন, সেই হরমুজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরেও আমেরিকা খুলতে পারেনি। বারবার চেষ্টা তদবির চালালেও সেটা সম্ভব হয়নি, ব্যর্থ হয়েছে, এবং এটা আসলে তারা পারবে না খুলতে। আমেরিকা যদি ইরানের উপরে বড় রকমের যুদ্ধ চাপিয়ে দেয়, নতুন করে বড় রকমের হামলা চালায়, তাহলে ইরানের জবাবটা কেমন হবে? এই ব্যাপারে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা গোলাম রাসুল সানাই রাদ তিনি বলেছেন, ইরান এবার অনেক বেশি অ্যাগ্রেসিভ রেসপন্স করবে। অ্যাগ্রেসিভলি রেসপন্স করবে মানে আগ্রাসীমূলক জবাব হবে। তার মানে
ধরুন আমেরিকা যদি ইরানের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে হামলা করে সেনাদের হতাহত করে, তাই ইরানও একই রকমের কাজকর্ম করবে, অর্থাৎ ছাড় হবে না। আর এখানে আর মানবিক দিক হয়তো খুব একটা, মানবিক দিক বলতে যুদ্ধের যে মানবিক দিক, আমেরিকা যদি সেটা বিবেচনা না করে ইরান, তাহলে আর তা করবে না মনে হচ্ছে। তার বক্তব্য থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমেরিকা যদি হত্যাকাণ্ড চালায়, তাই ইরানও মার্কিন সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড চালাবে, অর্থাৎ একেবারে সেনাদের টার্গেট করেই হামলা চালাবে। তার মানে আমেরিকা যদি ইরানের উপরে অনেক বেশি আগ্রাসীমূলক হামলা চালায়, বড় হামলা হবে, মানে ইরানের উপরে ভয়াবহ হামলা হবে, তাতে জানমালের কি ক্ষয়ক্ষতি হলো না হলো তাতে তাদের কিছু আসে যায় না। ইরানও বলছে, গোলাম রাসুল সানাই রাদ ব্রিগেডিয়ার জেনারেল, তিনি বলছেন যে ইরানও একই রকমের জবাব দেবে, অর্থাৎ আগ্রাসীমূলক একটা জবাব হবে। এতদিন যথেষ্ট শান্তশিষ্টভাবে ভেবে চিন্তে মাথা ঠান্ডা রেখে ইরান জবাব দেওয়ার চেষ্টা করেছে, বাট সামনে আর তা হবে না। গোলাম রাসুল সানাই রাদ আরেকটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে আমেরিকা ইরানের ভেতরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বিভাজন তৈরির চেষ্টা করছে, অর্থাৎ বিপ্লবপন্থী, সংস্কারপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী, সরকারপন্থী, রাহবারপন্থী, বিভিন্ন রকমের পন্থী বানানোর চেষ্টা করছে এবং একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ, 5 গ্রুপ হয়ে যায়। কেউ বলবে যে আমাদের যুদ্ধ হলো, ঠিক আছে, সর্বোচ্চ নেতা মারা গেছে, শহীদ হয়েছে, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, বাট আমাদের অর্থনৈতিক জীবনযাত্রার মানের উন্নয়ন তো ঘটে, এখন দয়া করে বন্ধ করো, আমেরিকার সাথে কি তোমরা যুদ্ধ করে পারবা নাকি? কিছু লোক এইভাবে বলবে, সেরকম পথে নামানোর চেষ্টা করছে। আবার কিছু লোক বলছে না, যুদ্ধ করে এর একটা বিহিত ব্যবস্থা ফয়সালা করতে হবে। আবার কেউ কেউ বলছে যে ভাই যুদ্ধও দরকার, আবার অর্থনীতিও তো বাঁচাতে হবে, কি করা না হয় এখন থেমে গেল হতো। তার মানে মানুষকে বিভিন্ন রকমের মতের পথের অনুসারী করে তোলার চেষ্টা করা হচ্ছে। তার মানে হচ্ছে ইরানের জনগণ দীর্ঘদিন ধরে যেভাবে সামরিক বাহিনীকে রাজপথে থেকে ব্যাপক সমর্থন দিয়েছে, সেই সমর্থনে ভাঙন সৃষ্টির চেষ্টা করছে। যদি আমেরিকা এই ভাঙন সৃষ্টির চেষ্টা করে সফল হয়, তাহলে কিন্তু ইরানের ভিতরে আবার নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে। এই জায়গায় গোলাম রাসুল সানাই রাত বলছেন যে আমেরিকা এই চেষ্টা করছে, বাট আমরা সতর্ক আছি, তাদের এই চেষ্টা সফল হবে না, অতীতেও সফল হয়নি, এবারও সফল হবে না, আমরা বিষয়গুলোকে সিরিয়াসলি দেখব। এইরকম চেষ্টা প্রচেষ্টা চালাতে গেলে কি করতে হয়? ইরানের ভেতরে কিছু লোকজন, এজেন্টকে ঢুকিয়ে দিতে হয়। এইরকম কিছু ইসরায়েল এবং আমেরিকার বাহিনীর সাথে রিলেটেড কিছু লোকজন, তাদেরকে হত্যা করেছে ইরান সামরিক অভিযান পরিচালনা করে। আমি আগেই বলেছিলাম একটু যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আমেরিকা ব্যাপক চেষ্টার তদবির চালাচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে হরমুজ প্রণালী খোলা আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে, সমস্ত সবকিছু ওকে। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের জবাবে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র, আইআরজিসির মুখপাত্র, খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাকারি, তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন, যে দাবি করেছেন, তা সম্পূর্ণভাবেই মিথ্যা। এর কোনো বাস্তবতার কোনো ভিত্তি নেই। হরমুজ প্রণালী খোলা নেই, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, যা 2-4টা জাহাজ আসা যাওয়া করছে তার সবকিছু ইরানের কন্ট্রোলের থেকেই করছে, এর বাইরে কোনো কথা নেই। এই যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন বাহিনী বড় রকমের যুদ্ধের পরিকল্পনা করছে বা যুদ্ধ চালাতে পারে বা যুদ্ধ শুরু করতে পারে, এরকম একটা আশঙ্কা সম্ভাবনার জায়গা থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এক্স পোস্টে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিচ্ছেন বা যে পরিকল্পনা করছেন, তার পরিণতি খারাপ হবে এবং কোনো মতেই তিনি সফল হবেন না, সফল হতে পারবেন না। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে আগে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন, তাতে যে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, এবার যদি নতুন করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেন, সেটা হবে মারাত্মক রকমের ভুল এবং এই ভুলের খেসারত তাদেরকে আরো অনেক বেশি বড় মাত্রায় দিতে হবে। তার মানে হচ্ছে ইরান এই যে গত 28 ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, এই যুদ্ধ ইরানকে সাহসী করে তুলেছে, ইরানকে অনেক অভিজ্ঞতা দিয়েছে, অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়েছে যে কি করলে কি হয়, এই ক্ষেপণাস্ত্র মারলে কেমন হয়, এই ড্রোন মারলে কেমন হয়, এই ড্রোন আর এই ক্ষেপণাস্ত্র পরপর মারলে কেমন হয়, এই ড্রোন আর এই ক্ষেপণাস্ত্র কত দূরত্বে মারলে ভালো কাজ হয়, ড্রোন নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে আমরা ক্ষেপণাস্ত্র মারবো, কোন ক্ষেপণাস্ত্রের সাথে কোন ড্রোন ম্যাচ করে, ইত্যাদিতে তো অনেক।
এবং ইদানিং ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে আরো বিভিন্ন রকমের ডাইভার্সিফিকেশনের দিকে গেছে এবং নতুন নতুন টেকনিক, নতুন নতুন কৌশল, নতুন নতুন প্রযুক্তি তাতে যুক্ত করছে। নতুন করে এমন ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করেছে, তাতে প্রযুক্তি সংযোজন করেছে, যে ক্ষেপণাস্ত্র মাঝপথে গিয়ে গতি পরিবর্তন করতে পারে, লক্ষ্য পরিবর্তন করতে পারে। এমনকি লক্ষ্যের খুব কাছাকাছি গিয়ে যদি দেখে যে এই লক্ষ্যের চেয়ে সামনে আর একটা বড় লক্ষ্য বা ওইটা বেশি গুরুত্বপূর্ণ, সেই টার্গেটে হিট করতে পারে। অর্থাৎ ইরানের এই ক্ষেপণাস্ত্র টার্গেট করে যে আমেরিকা বা ইসরায়েল তাদের কোনো ক্ষেপণাস্ত্র লক করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করবে, সে ব্যবস্থা থাকছে না। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সুবিধা মতো সময় গিয়েই তার প্রয়োজন মতো সে পথ পরিবর্তন করতে পারে এবং তার লক্ষ্য নতুনটা ঠিক করতে পারে। আর একটা লক্ষ্য হয়তো যাচ্ছিল 45 অ্যাঙ্গেলে, দেখলো যে নতুন যে লক্ষ্য, নতুন যে টার্গেট, সেটা আরো ডেঞ্জারাস এবং এইটাতেই আমার আঘাত করা উচিত। সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় ঘুরিয়ে দিল, ব্যাস ক্ষেপণাস্ত্র ইসরায়েল যেটা ছুঁড়েছে বা আমেরিকা যেটা ছুঁড়েছিল 45 অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেল কিন্তু সেই ক্ষেপণাস্ত্র সোজা চলে যাবে, ইরানের ক্ষেপণাস্ত্র 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে নতুন টার্গেটে হামলা করবে, কিছুই করার নেই। সেই জায়গা থেকে আব্বাস আরাকচি থেকে শুরু করে ইরানের সামরিক বাহিনী, ইরানের নেতারা সবাই নিজেদেরকে এইভাবে প্রস্তুত করছে যে আমেরিকা যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে জীবন মরণ লড়াই হবে এবং ভয়াবহ লড়াই হবে, এবং এই লড়াইটা হবে অনেক বেশি অ্যাগ্রেসিভ। অর্থাৎ আমেরিকা যদি ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য আসে, তো ইরানও আমেরিকান বাহিনীকে ধ্বংস করে দেওয়ার টার্গেট নিয়েই জবাবটা দেবে। ব্যাপারটা জাস্ট এরকম। তার মানে প্রচন্ডতম যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে যে যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়। শুধু তাই না, পরিস্থিতি যা, ইরানের সামরিক কমান্ড কাঠামোতে যে পরিবর্তন আনা হয়েছে এবং নতুন করে ঢেলে সাজানো হয়েছে এবং নতুন করে যে সমস্ত কথাবার্তা আকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী বা মার্কিন সেনা সদস্যদের লক্ষ্য করে ইরান যে কোনো মুহূর্তে আগে ভাগেই হামলা করতে পারে, এমন হলেও হতে পারে। কারণ যুদ্ধ যেহেতু চলমান, সেক্ষেত্রে ইরান বিজয় এনশিওর করার জন্য এবং তাদের অবস্থান আরো সুদৃঢ় করার জন্য আমেরিকার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছিল গত 17 জুন, সেই সমঝোতা আবার রিভাইভ করার, পুনর্বহাল করার চেষ্টা করছে, যাতে দুই পক্ষ আবার একটা আলাপ আলোচনা আসে, একটা শান্তিপূর্ণ সমাধান হয়। কিন্তু সেটা আসলে খুব কঠিন হবে বলে মনে হচ্ছে। তারপরেও পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা চলছে। এই চেষ্টাকে সাধুবাদ জানাতে হয়, বিকজ যুদ্ধ এড়ানোর চেষ্টা ডিপ্লোম্যাটিক ওয়েতে একটা শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধানের চেষ্টা পাকিস্তান করছে, এটা গুড জব। গত 17 জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল, আগামী রোববার তার মেয়াদ শেষ হবে। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে ব্যাপক প্রচেষ্টা চলছে। দেখা যাক নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে আদৌ কোনো কূটনৈতিক সংলাপ বা উদ্যোগ দেখা যায় কিনা বা কোনো সমস্যার সমাধান হয় কিনা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। আজকের যে আলোচনা করলাম তাতে মূল পয়েন্ট কিন্তু আমেরিকা ইরানের উপরে বড় ধরনের হামলার চেষ্টা বা কৌশল করছে, আর ইরান তার জবাব দেওয়ার জন্য কিন্তু শক্ত প্রস্তুতি নিচ্ছে এবং অন্তত মানসিকভাবে তারা সেইভাবে প্রস্তুত। তাতে কি আপনারা আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যে আর একটা বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে? হ্যালো ব্রেন, ইরান ইউএসএ ইসরায়েল ওয়ার নিয়ে দিন যত গড়াচ্ছে তত থলের বিড়াল ধীরে ধীরে বেরোতে শুরু করেছে এবং বিহাইন্ড রিজনে কি কি ঘটেছে সেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম বড় একটা হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ঘটনা এই মুহূর্তে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এন্টায়ার ইউএসএ কে এবং এন্টায়ার মিলিটারি প্রোটোকল থেকে শুরু করে প্রত্যেকটা প্রান্তে। খবর এমনটা বেরিয়েছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন অ্যারাবিয়ান সি এরিয়াতে তার ডিউটি পালন করছিল, ডিউরিং দ্য টাইম যখন ইরান মূলত একের পর এক মিসাইল ফায়ার করে যাচ্ছিল, সেই সময় আব্রাহাম লিঙ্কনের অন্তত 7 জন সেলর পুরোপুরিভাবে নদীতে সাগরে ঝাঁপ দিতে গিয়েছিলেন এবং তারা আত্মহত্যা করার পথ বেছে নিতে চেয়েছিলেন, কজ অফ তারা ইরানের যে মিসাইল থ্রেট রয়েছে সেটাকে আর সহ্য করতে পারছিলেন না। নাম্বার 1 কজ। সিআইএর এক্স সিআইএ অফিসার ল্যারি জনসন আজকে দাবি করেছেন যে অন্তত 60 জন ক্রু লিটারালি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এবং তাদেরকে মানসিক স্বাস্থ্য এতটাই ভেঙে পড়েছিল যে তাদের জন্য আলাদা বোর্ড নিয়োগ দিতে হয়েছিল এন্টায়ার ক্যারিয়ারের মধ্যেই।
এবং সেখানে স্বাস্থ্যগত অবস্থা এতটা ঝুঁকিতে পড়েছিল যে মানসিক স্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছে গিয়েছিল আব্রাহাম লিঙ্কনের সেলর্স অ্যান্ড ক্রুরা। এর মধ্যে সেখানে খাদ্য সমস্যা এবং টয়লেট সমস্যা অন্যতম বৃহত্তম আকার ধারণ করেছিল। খাদ্য সমস্যাকে বিশ্লেষণ করতে গিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক্সট্রা কোটেশনের এমনভাবে লিখেছে যে সেইলররা এবং সেখানের ক্রুরা সারা দিন হাংরি অবস্থায় থাকতো এবং তাদের নিয়মিত যে খাবারের রোটেশন ছিল সেটা কোনোভাবেই মেনটেন করা সম্ভব হচ্ছিল না। এন্টায়ার সাপ্লাই চেইন ভেঙে পড়েছিল, তাদের ওয়েল থেকে শুরু করে এন্টায়ার ফুড সিস্টেম সেখানে কোনো কিছু কাজ করছিল না এবং কোনো কিছু এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে পৌঁছতে পারছিল না। ইরান লিটারালি তাদের সাথে পুরো এন্টায়ার রিজনের মানে যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল এবং সাগরের মধ্যে ভেসে থাকা একটা 5,000 ক্রু মেম্বার নিয়ে ক্যারিয়ার রীতিমতো অ্যালোন সময় পার করেছে অন্তত 2 সপ্তাহের কাছাকাছি সময়, যেই সময়টাতে পুরো ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবং এমনও খবর এসেছে যে সেখানে জেনারেল যখন টোটাল ক্রুদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন তখন ক্রুরা হাতে থাকা পানির বোতল ফ্লোরে ছুঁড়ে মেরেছেন এবং তাদেরকে গালিগালাজ করেছেন। এমন সব তথ্য এই মুহূর্তে সামনে বেরিয়ে এসেছে এবং এগুলোকে অস্বীকার করার কোনো রাস্তাও নেই, কারণ হচ্ছে এন্টায়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত 256 দিন ধরে টানা অন ডিউটিতে রয়েছে, ডেপ্লয়েড অবস্থায় রয়েছে। সো এই সমস্যার সমাধানে আমেরিকা গতকালকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মিডল ইস্টে পাঠাচ্ছে এবং এটা মিডল ইস্টে পৌঁছানোর পর ইউএসএস আব্রাহাম লিঙ্কন মূলত মিডল ইস্ট ত্যাগ করবে। এটা হচ্ছে তাদের আলটিমেট সলিউশন। কিন্তু যে ক্ষতি ইউএস মিলিটারি অলরেডি হয়ে গিয়েছে, যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে তারা গিয়েছে এবং ইরানি মিসাইলকে প্রতিহত করতে না পারার যে সক্ষমতার অভাব ইউএস দেখা দিয়েছে, সেটা আসলে আগামী দিনগুলোতে ইউএস মিলিটারিতে একটা ট্রমা হয়ে বয়ে থাকবে এবং ইউএস মিলিটারি এন্টায়ারলি তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে কিভাবে আইসোলেটেড করে ফেলেছে ইরান, সেটা মূলত তাদেরকে এই মুহূর্তে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। অ্যান্ড এন্টায়ার মিডল ইস্ট জুড়ে ইউএস এর যেসব ব্যর্থতা একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে, সেটা লিটারালি থলের বেড়াল হঠাৎ করে মানে থলে ছেড়ে বেরিয়ে যাওয়ার অবস্থার মতো তৈরি হয়েছে। অ্যান্ড ইউএসএ এটা নিয়ে সবচেয়ে বেশি বিপদে রয়েছে এই মুহূর্তে। অ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের মিড টার্ম যে ইলেকশন আসতে যাচ্ছে, সেই ইলেকশনকে কেন্দ্র করে ইরান মূলত এখনো কোনো ধরনের নেগোসিয়েশনের কথা চিন্তাই করছে না, ইনক্লুডিং ইউএস এর পুরো এন্টারপ্লিটকে মূলত সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় ঠেলে দেওয়ার সব ধরনের আয়োজন ইরান টেকনিক্যালি, ইন্টেনশনালি অ্যান্ড প্রফেশনালি করে যাচ্ছে। ইরানের সক্ষমতার কাছে রীতিমতো খাবি খাচ্ছে এই মুহূর্তে এন্টায়ার ইউএস এর ওয়ার মেশিন। যে ওয়ার মেশিন সারা পৃথিবীকে নাচিয়েছে, সেই ওয়ার মেশিন ইরানের সাথে লাগতে এসে নিজেরাই নাচার উপর রয়েছে। একই সময়ে খবর এটা বেরিয়েছে যে নিউ ইয়র্ক টাইমের মতে যে ইরানের কাছে এই পরিমাণ একুরেট তথ্য ছিল যে আঙ্কারাতে কোন হোটেলে কোন রুম নাম্বারে পর্যন্ত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান করে যাচ্ছিলেন সেদিন ইরান খুব ক্লিয়ারলি জানতো। ইউএস সিক্রেট সার্ভিসের কাছে সেই সময় এমন কোনো সময় ছিল না যে ডোনাল্ড ট্রাম্পকে তারা নিশ্চিতভাবে সেভ করবে, যার কারণে তারা লিটারালি নিয়ে পালাতে বাধ্য হয়েছে। জাস্ট ছোট্ট একটা নাটক করেছে যে এয়ারক্রাফট প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফটে তাকে তুলে পেছনের দরজা দিয়ে মূলত ক্যাটারিং সার্ভিসের একটা মানে বক্সে করে লিটারালি তাকে নিয়ে A-32 একটা জেটে করে ইউকের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে তাকে মূলত তারা রক্ষা করে। এটা ছিল তাদের নিউ ইয়র্ক টাইমসের ইনভেস্টিগেশনাল তাদের একটা বিবরণ। কিন্তু ল্যারি জনসন এবং এন্টায়ার ইউএস সিআই এর তথ্য অনুযায়ী যে অ্যাসাসিনেশন থ্রেটের কথা ইসরায়েল বলেছে সেটা আসলে ফ্যাব্রিকেটেড ছিল, সেটা ইন্টেনশনাল ছিল এবং সেটা আসলে রিয়েল লাইফের সাথে কোনো মিল নেই। এমনটা বলা হয়েছে যে এই ফেব্রিকেশনের পেছনে ইউএস এর ইন্টেনশন ছিল আমেরিকান ফরেন পলিসিকে রিশাফল করা এবং সেটাকে আলটিমেটলি ইসরায়েলের ফেভারে নিয়ে যাওয়া, যার জন্য তারা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে ইউএস প্রেসিডেন্টের অ্যাসাসিনেশন থ্রেট ইরান এর দিক থেকে দেওয়া হয়েছে। বাট এখন পর্যন্ত ইরান এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কমেন্টস করেনি, তারা আসলে অ্যাসাসিনেশন করতে চেয়েছিল কিনা বা তাদের কাছে এই ধরনের কোনো অপশন ছিল কিনা এই নিয়ে কোনো ধরনের কথা বলা হয়নি। এটা হচ্ছে এই মুহূর্তে দুদিক থেকে দুই ধরনের নিউজ বেরিয়েছে, যে দুটোই মূলত এই মুহূর্তে কনফ্লিক্টেড একটা আরেকটার সাথে। বাট ডেফিনেটলি এখন পর্যন্ত আমেরিকান কোনো প্রেসিডেন্ট থ্রেট নিয়ে মানে ওয়ার চলাকালীন থ্রেট নিয়ে কোনো দেশ থেকে পালিয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্পই প্রথম। এবার আসে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এন্টায়ার মিডল ইস্ট জুড়ে এখন যে ক্রাইসিস তৈরি হয়েছে, আমেরিকা সেটা থেকে কোনো ধরনের বেরোনোর রাস্তা স্টিল নাও খুঁজে পাচ্ছে না এবং আমেরিকার লিটারালি পুরো দমে চেষ্টা করে যাচ্ছে এটাকে যে কোনোভাবে পাবলিক জাজমেন্টে নিয়ে আসার জন্য, তাদের স্টক মার্কেটকে মানে টেনে তোলার জন্য, পাশাপাশি এন্টার ওয়েল মার্কেটকে এখনো চাঙ্গা রাখার জন্য। আজকে
আমেরিকান ফেডারেল রিজার্ভের এক সেক্রেটারি সরাসরি বলেছেন, জন ব্রেডেন, তিনি সরাসরি বলেছেন যে গত এক সপ্তাহে প্রতিদিন অন্তত 9 মিলিয়ন ব্যারেল করে হরমুজ প্রণালী দিয়ে তেল ফ্লো হয়েছে, বিভিন্ন দেশে গিয়েছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে এটা 15 মিলিয়ন ব্যারেল ছাড়িয়ে যেতে পারে, এবং এন্ড অফ দ্য মান্থে এটা মূলত নেক্সট মান্থে গিয়ে 20 মিলিয়ন ব্যারেল ছাড়িয়ে যাবে, যেটা প্রি ওয়ার টাইমে ছিল। এরকম একটা দাবি তিনি করেছেন। আর এটাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মূলত প্রফেসর মোহাম্মদ মারান্ডি। তিনি ঠিক এভাবে বলেছেন, আই হ্যাভ এ ব্রিজ টু সেল ইন ম্যানহাটন। ঠিক এভাবে বলেছে যে আমার ম্যানহাটনে একটা ব্রিজ আছে যেটা আমি সেল করব, এবং এটা পৃথিবীকে বিশ্বাস করতে হবে। সো দ্যাট মিনস হচ্ছে প্রফেসর মোহাম্মদ মারান্ডি সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালী হয়ে কোনো ধরনের তেল সত্যিকার অর্থে যায়নি, এবং যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। এখন পর্যন্ত যত ধরনের তেল গিয়েছে তার প্রতি ফোঁটা তেল ছিল মূলত হচ্ছে ইরানিয়ান অয়েল, যেটা আমেরিকান ব্লকেট ভেঙে মূলত ইরানিয়ান অয়েল তারা সেল করেছে, কখনো 2 মিলিয়ন, কখনো 1.5 মিলিয়ন, কখনো 1 মিলিয়ন ব্যারেল এভাবে। সো কোনো ধরনের অয়েল ফ্লো হচ্ছে না হরমুজ প্রণালী দিয়ে, স্টিল হরমুজ প্রণালী ক্লোজ। এই ইস্যুকে অ্যাড্রেস করতে গিয়ে ইরানিয়ান মুস্তাফ আলী খামেনির ক্লোজ সেক্রেটারি মোহাম্মদ রেজাই মূলত আজকে বলেছেন যে আনটিল ইরানিয়ান সব ধরনের এগ্রিমেন্টে এগ্রি করবে ইউএসএ এবং এন্টার হরমুজ প্রণালী, ততদিন পর্যন্ত ক্লোজ থাকবে। সেই এগ্রিমেন্টে তিনি আরো স্পষ্ট করে লিখিয়ে দিয়েছেন টুইটে যে সেই এগ্রিমেন্টগুলো হচ্ছে $300 বিলিয়ন বেশি তাদের কম্পনসেশন, $130 বিলিয়ন বেশি ফ্রোজেন অ্যাসেট রিলিজ, এবং এন্টায়ার নেভাল ব্লকেট পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া, ইরানিয়ান ফ্রোজেন অ্যাসেট পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া, এবং যত ধরনের স্যাংশন ওয়েল অ্যান্ড ব্যাংকিং সেক্টরে রয়েছে ইরানের উপর সেগুলো পুরোপুরিভাবে রিলিজ করে দেওয়া, এবং পুরো রিজন থেকে আমেরিকার সব ধরনের মিলিটারি ইনস্টলমেন্ট অ্যাসেট সরিয়ে নেওয়া, যেটা আলটিমেটলি এই অঞ্চলে থাকতে দেওয়া হবে না। এবং এটার একটা রিয়েল ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। ইউএসএ অলরেডি আজকে ঘোষণা দিয়েছে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে ইউএস এর লাস্ট ট্রুপস উইথড্র হবে। লাইক আফগানিস্তানে কিছুদিন আগে যেভাবে হয়েছে লাস্ট ট্রুপস উইথড্র হয়েছে, ইরাক থেকে সেম ভাবে লাস্ট ট্রুপস তারা উইথড্র করবে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে। যে কোনো দিন হতে পারে এটা, 30 সেপ্টেম্বরের মধ্যে সেটা উইথড্র করবে। ইট মিনস হচ্ছে 2003 সালে যে ইরাক অকুপেশন হয়েছে সেই অকুপেশনের আলটিমেট এন্ডিং 2026-এ এসে হতে যাচ্ছে, এবং বিকজ অফ ইরানের মানে এক্সট্রাঅর্ডিনারি ফাইটিং ক্যাপাসিটির কারণে ইউএসএ মূলত এই রিজন ছাড়তে বাধ্য হচ্ছে। সো ম্যাপ যদি আপনি ক্লিয়ার করেন, এন্টায়ার রিজনে পুরো 70 বছর ধরে ইউএসএ যে এম্পায়ার তৈরি করেছে সেটা মাত্র 6 মাসের ব্যবধানের যুদ্ধে ইরান মূলত এই মুহূর্তে এটাকে খালি করে দিচ্ছে, এবং ইউএস এম্পায়ারকে এখানে লিটারালি তাড়াচ্ছে। সো এটা হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সিচুয়েশন। এবং একইভাবে ইরান সরাসরি ঘোষণা দিয়েছে যে তারা এখন আর ডিফেন্সিভ মোড নিয়ে কোনো কথা বলবে না, তাদের এখন আলটিমেট গোল হবে যে কোনো ধরনের অ্যাটাকে তারা মূলত অফেন্সিভ হয়ে যাবে, এন্ড এনি টেরিটোরিয়াল অ্যাটাক ফ্রম এনিমি সাইড তারা মূলত সেটাকে পাল্টা অ্যাটাক করবে, এবং অফেন্সিভ ক্যাপাবিলিটি তৈরি করার জন্য এভরিথিং তারা তৈরি করবে। সো দ্য ডিসিশন ইজ ক্লিয়ার দ্যাট ইরান হচ্ছে আগের মতো আর কোনোদিন অ্যাক্ট করবে না, এবং সেই অবস্থানে ইরান নিজেকে এই মুহূর্তে সুপার পাওয়ারের অবস্থানে দাবি করে যাচ্ছে না, শুধু সুপার পাওয়ারের অবস্থান থেকে লড়াই করে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম মূলত হিজবুল্লাহকে নিয়ে সিরিয়া যে অ্যাক্ট করে যাচ্ছে, ইসরায়েল এবং ইউএস এর পুতুল হয়ে যেভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আল শেরা মূলত এই মুহূর্তে যে অ্যাক্ট করে যাচ্ছে, সেটার এগেনস্টে ইরান গতকালকে একটা স্ট্রং স্টেটমেন্ট জারি করেছে, যেখানে তারা বলেছে যে কোনো ধরনের অ্যাটাক হিজবুল্লাহর উপর সিরিয়া থেকে ইরান মূলত সিরিয়ার হান্ড্রেডস অফ পয়েন্টসে ইনস্ট্যান্ট অ্যাটাক করবে, ইনক্লুডিং প্রেসিডেন্সিয়াল প্যালেস। দ্যাট মিনস হচ্ছে আল শেরা যে অফিসে বসে তার কার্যক্রম পরিচালনা করেন, যেটা তার প্রেসিডেন্সিয়াল প্যালেস, সেটা পর্যন্ত ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সো ইরানের হুমকি এই মুহূর্তে আর ব্লাফিং নয়, ইরান ইউএসএ কে হুমকি দিয়ে ইউএসএ কে অ্যাটাক করেছে, এবং ইউএসএ এখান থেকে পালাতে হয়েছে। ইরান এন্টায়ার মিডল ইস্টে প্রত্যেকটা কান্ট্রিকে পিন পয়েন্ট একুরেসিতে অ্যাটাক করেছে। ইউএস এর এভরি ইনস্টলমেন্টে তারা অ্যাটাক করে দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারে। সেখানে আল শেরা মূলত একটা তেলাপোকা ছিল, খারাপ কিছু। সো সেখানে আল শেরা মূলত টিকবে না, এবং না টিকার অনেকটা চান্স রয়েছে, যেখানে ইউএসএ অ্যাকচুয়ালি খাপি গেছে। দ্যাটস ইট, আপনাকে বুঝতে হবে যে এখানে কি ঘটে যাচ্ছে। একই সময়ে মূলত আজকে সাউদার্ন লেবাননের বেনি হায়ানে মূলত ইসরায়েল তাদের রিসেন্ট অ্যাটাক করেছে আজকে, যে অ্যাটাকের ফলশ্রুতিতে হিজবুল্লাহ মূলত রিয়েক্ট করেছে, এবং হিজবুল্লাহ সরাসরি বলেছে যে তারা নেক্সট অ্যাটাক ডেফিনেটলি করবে, এবং এনি কাইন্ডস অফ ভায়োলেশন অফ সভরেনিটি তারা মূলত এটার জবাব দেবেই।
অ্যান্ড এটা নিয়ে মূলত ডোনাল্ড ট্রাম্প ফেড অফ ইসরায়েলের উপর। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের সাথে যেসব কমিটমেন্ট করেছে সেটাই সে রক্ষা করছে না, এটা ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, এবং অভিযোগ নয়, এটাই আসলে বাস্তবতা। এই মুহূর্তে ইসরায়েল কোনো ধরনের রেসপেক্টেড অবস্থান কারোর জন্য রাখেনি, কোনোভাবেই রাখেনি। অ্যান্ড লাস্টলি মূলত হুতি স্টিল নাও কন্টিনিউ করে যাচ্ছে তাদের অ্যাটাক। আজকে জাজানে মূলত তাদের থার্ড টাইম অ্যাটাক করেছে, এবং হুতি বলেছে তারা এইসব অ্যাটাকগুলো ড্রোন দিয়ে করেছে, আগামী দিনগুলোতে আরো সিভিয়ার অ্যাটাক তারা করে যাবে। সো মধ্যপ্রাচ্যের লাস্ট ক্রাইসিস মুভমেন্টে আপনি আরেকটা নিউজ এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলো করে প্রচার করা হচ্ছে, এটার কতটুকু ভ্যালিডিটি আছে আমি নিশ্চিতভাবে বলতে পারি না। সেটা হচ্ছে ডিউরিং দ্য ওয়ার টাইম লাস্ট ফেজ মূলত ইউএই তার রয়্যাল জেট 2বার করে মূলত ইরানে পাঠিয়েছে, যার প্রথম চালানে তারা পাঠিয়েছে মূলত $380 মিলিয়ন ক্যাশ ইরানকে বুঝ দেওয়ার জন্য, এবং দ্বিতীয় ট্রিপে মূলত তারা 2 টনের উপরে স্বর্ণ পাঠিয়েছে, যে ইরানে যে ফ্রোজেন অ্যাসেট মিডল ইস্টে বিভিন্ন দেশে রয়েছে সেগুলোকে রিলিজ করার পারপাসে মূলত তারা এগুলো পাঠিয়েছে।